আমি কোনো গোয়েন্দা নই। আমি সুলতান মাহমুদেরও নিয়োগকৃত গোয়েন্দা নই। আমি মোহাম্মদ বিন কাসিমের আত্মার সন্তান, তারই উত্তরসূরি। আমরা সেই মহান ব্যক্তিদের বংশজাত, মোহাম্মদ বিন কাসিমের সাথে যারা এখানে এসে সত্যিকার ইসলাম প্রচারে আত্মনিবেদন করেছিলেন। আমরা কারামতীদের বিপরীতে সত্যিকার ইসলাম প্রচারে গোপন সংগঠন গড়ে তুলেছি। আমাদের নিজস্ব লোক রাজমহলের ভেতরে কাজ করে। ভেতরের সকল সংবাদ তাদের মাধ্যমে আমরা পেয়ে থাকি। দাউদ বিন নসর ব্যক্তিগতভাবেও জানে তার বিরুদ্ধে একটি গোপন শক্তি সক্রিয় রয়েছে, কিন্তু সে আমাদের কখনো চিহ্নিত করতে পারেনি। আমরা খুবই সতর্কভাবে কাজ করি। আমাদের প্রত্যেক সদস্য সুশিক্ষিত, বিচক্ষণ ও বুদ্ধিমান। পুরুষ ছাড়াও অনেক মহিলা রয়েছে আমাদের সংগঠনে। তারা প্রত্যেকে ইসলামের বিশুদ্ধ আকীদায় বিশ্বাসী। তারা সৎ, আমানতদার ও পরহেজগার। দাউদ যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযানের পরিকল্পনা করে, তবে আগেই আমরা এর খবর পেয়ে যাই। তার পক্ষে আমাদের কার্যক্রম চিহ্নিত করা মোটেও সহজ নয়। এখন আমাদের ভূমিকা কি হওয়া উচিত? আগে আপনাদেরকে এই বিষয়টি বুঝতে হবে। দাউদ আপনাদের সুহৃদ নয়, সে হিন্দুদের সুহৃদ। সেই সাথে আপনাদের দুধ বেশি কমান্ডারের উপরও ভরসা ত্যাগ করতে হবে। সে যদি সুলতানের কাছে মুলতানে সেনা অভিযানের পরিকল্পনা পেশ করে, তবে আপনারা সুলতানকে দাউদের প্রকৃত অবস্থা বুঝিয়ে বলবেন। তিনি যদি হিন্দুদের পদানত করতে সেনা অভিযানে আগ্রহী হন, তবে সর্বাগ্রে মুলতানের কারামতি আখড়াকে নির্মূল করতে হবে। আমি আপনাদের এই আশ্বাস দিচ্ছি, ইসলামের নামে প্রতারণা করে কেউ রক্ষা পায়নি। দাউদেরও শেষ রক্ষা হবে না। যারাই ইসলামের নামে প্রতারণা করেছে, ধ্বংস হয়েছে। দাউদের ধ্বংসও অনিবার্য। তাহলে আমাদের আগে দেখতে হবে কমান্ডার আসেম ওমর কি করেন, বলল এক নিরাপত্তারক্ষী। তিনি তো দাউদের ফাঁদে পা নাও দিতে পারেন। যদি দেখি তিনি দাউদের ফাঁদে পা দিয়েছেন, তাহলে আপনি যা বলেছেন সে তথ্য সুলতানকে জানাবো। দাউদ বিন নসরের সামনে উপবিষ্ট আসেম ওমর। তাদের সামনের টেবিলে একটি মানচিত্র। এই মানচিত্র আপনি সাথে নিয়ে যেতে পারেন, বলল দাউদ। আমি আপনাকে সুলতানের সেনাবাহিনীর জন্য নিরাপদ পথ বলে দিলাম। চুন্নাব নদী পার হওয়ার জায়গাটিও বলে দিয়েছি। আপনি যে পথের কথা বললেন, সে পথে আনন্দপাল ও বিজি রায়ের সৈন্যরা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। আমার কাছে তো পথটি অনিরাপদ মনে হচ্ছে। এই জটিল পথে আপনি কিভাবে আমাদের নিরাপত্তা দেবেন, বলল আসেম। দাউদের উত্তরে আশ্বস্ত হতে পারল না আসেম। দাউদের কথা ও তার প্রতিশ্রুতিকে সামরিক দৃষ্টিকোণ থেকে যাচাই করতে শুরু করল আসেম। আসেমের মনে দাউদের কথায় সন্দেহ উকি দিল। সন্দেহ নিরসনকল্পে বহু প্রশ্ন করল আসেম। আসেমের অভাবিত জিজ্ঞাসায় দাউদ ভেবাচেকা খেয়ে গেল। আর কদিন কি এখানে আছেন না আপনি? কর্তব্যের খাতিরে আমাকে যেতে হচ্ছে, নয়তো আমার আর ফিরে যাওয়ার ইচ্ছা হচ্ছিল না। কর্তব্যের ব্যাপার হলে সেই কর্তব্য আমি যেভাবে বলি সেভাবে পালন করুন। আপনি সুলতানকে এ পথে এনে আপনি আমাদের কাছে চলে আসুন। আপনি আমাদের এখানে এলে সেনাবাহিনী প্রধানের দায়িত্ব সোপর্দ করা হবে আপনাকে। আর আরামায়েশ যা পাচ্ছেন সেসব সবসময়ের জন্য স্থায়ী করে দেওয়া হবে। আপনি যদি মাহমুদকে আমাদের পাতানো ফাঁদে আটকে দিতে পারেন, তবে আমি আপনাকে এ অঙ্গীকার দিচ্ছি, আমার রাজ্যে কিছু এলাকা ছেড়ে দিয়ে স্বাধীন শাসন কাজ চালানোর জন্য ব্যবস্থা করে দেব আপনাকে। যুদ্ধ ময়দানে এত কৃতিত্ব অর্জনের পর জীবনে কিছুটা আরামায়েশ করার অধিকার অবশ্যই আপনার আছে। মানুষ তো আর দুনিয়াতে বারবার আসে না। সে তো শুভ্র সুস্ত্রধারী লোকটি যে ধরনের কথা বলেছিল, দাউদের মুখেও সে ধরনের কথা শুনতে পেল আসেম। দাউদ বলল, হিন্দুদের চেয়ে পরোপকারী কোনো শরীরও আপনি ইহজগতে পাবেন না। আপনি হিন্দুদের সাথে মিশে দেখুন না, সুলতানের ইচ্ছার বলি হয়ে জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে কী লাভ। আগামীকাল সকালে চলে যান। সুলতানকে গিয়ে বলুন দাউদ বিন নসর আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে এবং অগ্রাভিযানের পথও বলে দিয়েছে। সেই দিন বিকেলের ঘটনা। আসেম ওমর তার কক্ষে 4 নিরাপত্তা রক্ষীকে ডেকে পাঠালো। তাদের বলল, আগামীকাল সকালে আমি রওনা হব। হাসেন তাদের প্রস্তুতির নির্দেশ দিয়ে বিদায় গ্রহণ করল। তারা মহলের একটি গলি পথে নিজেদের থাকার ঘরে ফিরে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল। তারা একটি মহিলাকে তাদের দিকে আসতে দেখল। মহিলাটি তাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের দিকে না তাকিয়ে অনুচ্চ আওয়াজে নিজের ভাষায় ও ইঙ্গিতে বলল, তোমাদের একজন এখনই ওই বুজুর্গ ব্যক্তির বাড়িতে চলে যাও, যার বাড়িতে তোমরা মেহমান হয়েছিলে। মহিলাটি আর কোনো কথা না বলে তার মতো করে ওদের অতিক্রম করে চলে গেল।
তাদের একজন তখনই গিয়ে সেই বুজুর্গ ব্যক্তির দরজায় কড়া নাড়ল। তিনি নিজেই দরজা খুলে তাকে ভেতরে নিলেন। আসেম ওমর কেরামতিদের ফাঁদে আটকে গেছে, বললেন বুজুর্গ। সে দাউদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তি মতো তাকে একটি মানচিত্র দিয়ে দেওয়া হয়েছে, যে পথে সুলতানের বাহিনী নিয়ে আসবে সে। আপনারা আগামীকাল সকালে এখান থেকে রওনা হচ্ছেন। আপনারা সুলতানকে গিয়ে বলবেন, যাকে আপনি মুসলমান ও সুহৃদ মনে করছেন, সেই শত্রুতায় হিন্দুদের চেয়েও জঘন্য। কোনো অবস্থাতে আসেমের বলা পথে সেনা অভিযানের চিন্তা যেন সুলতান না করেন। আপনি জলদি এদেশ ছেড়ে চলে যান, পথে কোনো সময় নষ্ট করবেন না। আচ্ছা, ওই মহিলাটিকে, যিনি আমাদের একজনকে আপনার সাথে দেখা করার সংবাদ দিলেন? জিজ্ঞেস করল নিরাপত্তারক্ষী। সে এক ভাগ্য বিড়ম্বিতা নারী, বললেন বুজুর্গ। আপনারা হয়তো তার সৌন্দর্য দেখে থাকবেন। তাকে তার মা বাবা মোটা অঙ্কের পণের বিনিময়ে এক চরিত্রহীন ধনাঢ্য ব্যক্তির কাছে বিয়ে দেয়। লোকটি দাউদের সাথে সুসম্পর্ক অটুট রাখার স্বার্থে নিজের স্ত্রীকে উপহার হিসেবে দিয়ে দেয়। দাউদ 2 বছর তাকে হেরেমে রেখে রাজ কর্মচারী হিসেবে নিয়োগ করে। মেয়েটি যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতী, পড়ালেখাও জানে। সে ছিল আমার মেয়ের সহপাঠিনী। এই সুবাদে সে আমার বাড়িতে প্রায় আসে, আমার মেয়ের সাথে সময় কাটায়, কথাবার্তা বলে। ভাগ্য বিড়ম্বনার জন্য প্রথম দিকে সে খুব কান্নাকাটি করত, কিন্তু আমার মেয়ের মাধ্যমে আমি তাকে যখন বলেছি, এই জাহান্নামের ভেতরে থেকেও তুমি ইচ্ছে করলে ইসলামের জন্য গুরুত্বপূর্ণ কাজ করতে পারো, তখন সে দুঃখ বুকে চেপে আমাদের সহযোগিতা করতে শুরু করে। এর মাধ্যমে সব ধরনের শাহী ফরমান ও পরিকল্পনা আমরা আগেই জানতে পারি। সে যথাসময়ে আমাদের কাছে সংবাদ পৌঁছে দেয়। প্রশাসনিক কাজে সে খুবই দক্ষতার স্বাক্ষর রেখেছে এবং নিজেকে একজন গুরুত্বপূর্ণ কর্মী ও বিশ্বস্ত কর্মকর্তা হিসেবে রাজমহলে প্রতিষ্ঠিত করেছে। আজ দাউদ বিন নসর যখন আসেমকে ডেকে একান্তে হিন্দুদের তৈরি মানচিত্র দিয়ে ষড়যন্ত্রের ফাঁদে আটকাতে রাজ্যদানের টোপ দিল, তখন এই মেয়েটি তাদেরকে পানীয় ও শরাব পরিবেশন করছিল। দাউদের একান্ত সচিব হিসেবে কাজ করে এই মেয়ে। সে গভীর মনোযোগ দিয়ে শুনছিল তাদের কথাবার্তা। ওখানকার কাজ শেষ হলেই সে আমার এখানে এসে সব বলে গেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুলতানকে আপনার আস্থায় নেয়া। যে আসেম ওমর যে প্রস্তাব নিয়ে যাচ্ছে তা প্রতারণা ফাঁদ, আর আপনি যা বলবেন তা সঠিক। এই মহিলা কি নিয়মিত আপনার নিকট যাতায়াত করে? জিজ্ঞেস করল নিরাপত্তারক্ষী। সে কি রাজমহল থেকে বের হওয়ার সুযোগ পায়? তাকে কোথাও পাঠিয়ে দেওয়ার কথা কি আপনি কখনো ভেবেছেন? কোনো মুসলমান যদি ওকে নিয়ে কোনো নিরাপদ জায়গায় চলে যেতে চায় এবং বিয়ে করে, তা কি সম্ভব? অনেকবার ওকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করার কথা ভেবেছি, কিন্তু নির্ভরযোগ্য এমন কোনো মুসলিম যুবক পাইনি যে তাকে নিয়ে নিরাপদ জায়গায় সংসার করতে পারে। আজকেও সে আমাকে জিজ্ঞেস করেছিল, আপনাদের কেউ যদি সাহস করেন তবে সে আপনাদের কারো সাথে গজনি চলে যেতে আগ্রহী। ওকে কেউ বিয়ে না করলেও কোনো বুজুর্গ ব্যক্তির সেবা করেও জীবন কাটিয়ে দিতে রাজি। আমরা ওকে সাথে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু সবার গোচরে ওকে নিয়ে পথ চলা মুশকিল হবে। ওকে যদি আমাদের যাত্রাপথের কোনো জায়গায় শহর থেকে দূরে কোথাও আমাদের সাথে মিলিত করা যায়, তবে সাথে নিয়ে যাওয়ার কথা ভাবা যেতে পারে। অবশ্য আসেম ওকে সাথে নিয়ে যেতে বাদ ছাড়বে, সেদিকটা আমরা সামাল দেব, বলল নিরাপত্তারক্ষী। পরদিন খুব ভোরে সূর্যোদয়ের অনেক আগেই কমান্ডার আসেম 4 সঙ্গীকে নিয়ে গজনি পথে রওনা হলো। তাদের সাথে নতুন যোগ হলো দাউদ বিন নসরের উপডৌকন বোঝাই করা একটি উট। এক সৈনিকের বর্ষার সাথে বেঁধে দেওয়া হলো সাদা পতাকা, যা শাসকদের পক্ষ থেকে দেয়া তাদের জন্য নিরাপত্তার প্রতীক। আসেমের কাফেলা শহর অতিক্রম করে নদী পেরিয়ে গেল। আসেম ওমর আসার সময় সাথীদের সাথে নানা খুশ গল্পে পথ অতিক্রম করেছিল। সঙ্গীরা ও তার মধ্যে তেমন কোনো আভিজাত্যের বিভেদ ভাব ছিল না তখন, কিন্তু ফেরার পথে সেই আসেম অন্য মানুষ। এখন সে সবার থেকে আগে আগে চলছে। কারো সাথে কোনো গল্প করার মনোভাব তার নেই। কথা 2-4টি যা বলছে সেগুলোর সবই হয়তো সঙ্গীদের প্রতি নির্দেশ, নয়তো দিক নির্দেশনামূলক। তার মধ্যে এখন রাজকীয় ভাব, মাথাটা যেন আগের চেয়ে উঁচু হয়ে গেছে 1 হাত। আচরণে স্পষ্ট অহমিকার ছাপ। সূর্য প্রায় ডুবুডুবু অবস্থা। একটা ঘন জঙ্গলাকীর্ণ এলাকার ভেতর দিয়ে তারা যাচ্ছে। আসেম তাদের থেকে অনেকটা আগে। হঠাৎ এক সাথী অন্যদের ইশারায় বলল, দেখো তো ঝোপের আড়ায় 2টি লোকের অবস্থান মনে হয় কিনা। ওদের চোখ এবং দেহের কিছু অংশ আবছা অন্ধকারেও বোঝা যাচ্ছিল। অন্যরাও তাকে সমর্থন করল এবং বলল, মনে হয় বুজুর্গ ব্যক্তি সেই মহিলাটিকে এখানে পৌঁছে দিয়েছে।
তারা গতরাতের পরিকল্পনা বাস্তবায়নে সংকল্পবদ্ধ হলো। তাদের একজন ঘোড়া থামিয়ে ধীরে ধীরে ঘন জঙ্গলের দিকে অগ্রসর হলো। বাকিরা আসেমের অনুগামী হলো। সৈনিক একটু অগ্রসর হলেই সেই যুবতীকে দেখতে পেল। সে একটি ঘোড়ায় আরোহিত, সাথে একজন পুরুষ। লোকটি যুবতীকে সৈনিকের কাছে সোপর্দ করে নীরবে চলে গেল। যুবতীকে নিয়ে সৈনিক কিছুক্ষণ সেখানেই বসে রইল। এরা চোখের ভাব বিনিময় ও মুচকি হাসি ছাড়া কেউ কারো কথা পরিষ্কার বুঝতে পারে না। যুবতী ও সৈনিকের ভাষা ভিন্ন। যুবতী যখন ইঙ্গিতে সৈনিককে বলল চলুন, তখন সৈনিক তাকে চুপ করে বসে থাকতে অনুরোধ করল। সূর্য ডুবে চারদিকে অন্ধকার নেমে এলো। সাথীদেরকে তাঁবু টাঙিয়ে বিশ্রামের নির্দেশ দিল আসেম। আসেম যখন দেখল লোক একজন কম, তখন অন্যদের জিজ্ঞেস করলো সে কোথায়। সবাই বিস্ময় প্রকাশ করলো এবং অবজ্ঞাও দেখালো কিছুটা। বলল সবসময় পিছনে পিছনে থেকেছে, বলছিল তার কাছে নাকি মুলতান খুবই ভালো লেগেছে, সে থেকে যাবে। আরেকজন বলল কে জানে কোন 12 বনিতাকে নাকি ভালো লেগেছে তার, ওখানেই ফিরে গেছে হয়তো। আসেম ওদের প্রতি খুবই ক্ষোভ প্রকাশ করলো। ওরাও আসেমের কথায় দৃশ্যত অনুতাপ করলো। একজন বলল ওকে খুঁজে অর্থহীন, পশ্চাৎধাবন করেও কোনো লাভ নেই, কে জানে কখন পালিয়েছে, আমরা তো স্বপ্নেও ভাবিনি ও এমন করে পালাবে। দুশ্চিন্তায় ছেয়ে গেল আসেমের চেহারা। বহুক্ষণ পর বলল ঠিকই বলেছ, ওকে খুঁজে অর্থহীন, তার চেয়ে বরং ও যেখানে যেতে চাইছে সেখানেই চলে যাক। এত গুরুত্বপূর্ণ একজন সাথীর হারিয়ে যাওয়ার ব্যাপারটিও খুব বেশি প্রভাবিত করতে পারেনি আসেমকে, কারণ তার নিজের প্রাণী তো পড়ে রয়েছে দাউদের প্রাসাদে। তার তনুমনে এখনও পেয়ালা আর রমণীর উষ্ণতার অনুভব। নিরাপত্তারক্ষী যদি কোনো রমণীকে মন দিয়ে থাকে তো আর বেশি কি দিয়েছে। আসেম নিজেকে তো বিক্রি করে দিয়েছে দাউদের কাছে, ইমান বিলীন করে দিয়েছে তরুণীর দেহের উষ্ণতায় মদের পেয়ালায়। শরীরটা শুধু যাচ্ছে গজনির দিকে। আসেমের মনটা বাঁধা মুলতানের প্রাসাদে। তাই সাধারণ একজন সৈনিকের পালিয়ে যাওয়ার ব্যাপারটা তাকে কতটুকু আর প্রভাবিত করবে। নিজের কাছে আসেমকে রাজা রাজা মনে হচ্ছে। সৈনিক তো দূরের কথা, খোদ সুলতানেরই কোনো গুরুত্ব নেই তার কাছে এখন। কল্পনাও করতে পারেনি আসেম, সে যখন 3 নিরাপত্তা রক্ষী নিয়ে বিশ্রাম করছে, তখন তার হারিয়ে যাওয়া সৈনিক এক যুবতীকে নিয়ে গজনির পথে অনেক দূর এগিয়ে গেছে। প্রথম খণ্ড সমাপ্ত।